ত্রিপুরার রাজনীতি আজ যেন অদ্ভুত এক টানাপোড়েনে জর্জরিত। শাসক জোটের দুই শরিক তিপ্রামথা ও বিজেপির ক্রমাগত সংঘাত শুধু দলের কর্মী সমর্থকদের বিভ্রান্তই করছে না, সাধারণ মানুষের মনেও জন্ম দিচ্ছে নানান প্রশ্ন। পাহাড়ি অঞ্চলে বারবার উত্তেজনা, মাঝে মাঝে সংঘর্ষ, এসব কি উন্নয়নের পথে নতুন বাধা হয়ে দাঁড়াচ্ছে? তিপ্রামথা নেতৃত্ব বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন, বিক্ষোভ, সতর্কবাণী সবই জারি রেখেছে, কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে বা প্রশ্ন উঠছে, ক্ষমতার অংশ হয়েও রাস্তায় নামার এই রাজনীতি ঠিক কি নির্দেশ করছে? দাবি আদায় কি তাদের একমাত্র ভূমিকা, নাকি রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষাও একটি দায় রয়েছে তাদের? সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে মথার নিম্নতলার কিছু নেতাকর্মীর মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। ফলে নতুন করে আলোচনা এসেছে, এই দ্বন্দ্বের রাজনীতি শেষ পর্যন্ত কার ক্ষতি করছে? পাহাড়ের মানুষ কি আবারও উন্নয়ন থেকে দূরে সরে পড়ছে? জোটের দুই শরিকের এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের, বিশেষ করে জনজাতি সমাজের একটাই কথা, রাজনীতি হোক উন্নয়নের, তবে সংঘাতের জন্য নয়। আজ প্রশ্ন উঠছে, ত্রিপুরার ভবিষ্যৎ কি ক্ষমতার এই ভিতরের লড়াইয়ে আটকে থাকবে, নাকি পাহাড় সমতল মিলে এগিয়ে যাওয়ার কোন স্থিতিশীল পথ খুঁজে পাবে রাজ্য? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শাসক শরিকের দ্বন্দ্বে কোন পথে এগোচ্ছে রাজ্য রাজনীতি ও রাজ্যের উন্নয়ন? কোনোভাবে কি ব্যাহত হচ্ছে রাজ্যের উন্নয়ন? আজ সে বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী। রয়েছেন ননীগোপাল দেবনাথ এবং গৌতম মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। গৌতম স্যার, প্রথমে আপনার কাছে আসি। এই যে পাহাড় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ শাসক জোটের এই দ্বন্দ্বকে কিভাবে দেখছে বলে আপনি মনে করেন? এটা কি তাদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে, যে কিছুদিন পর পর দেখা যাচ্ছে যে সংঘর্ষ হচ্ছে, রাজনৈতিক একটা সংঘর্ষ হচ্ছে, বিশেষ করে এডিসি এলাকায় আমরা দেখছি? এই যে রাজনৈতিক দ্বন্দ্ব আমরা যেটা নিয়ে বলছি এখানে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব একটা চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে। শরিকি দ্বন্দ্ব বলতে এখানে যেটা উল্লেখ করা হচ্ছে, আসলে এটা শরিকি দ্বন্দ্ব না, এটা বোঝাপড়ার রাস্তা। আর প্রত্যেকটা শরিক, যেহেতু বর্তমান ত্রিপুরা রাজ্যে বড় শরিকগুলো বিজেপি সারা ভারতবর্ষব্যাপী আজকে একটা বিরাট প্রতিষ্ঠা নিয়ে আছে, এবং সারা পৃথিবীতেও বর্তমান সরকারের একটা জনপ্রিয়তা রয়েছে। সেই হিসাবে একটা বড় গাছকে যখন আঁকড়ে কেউ থাকে, ছোট শরিকগুলো, বিশেষ করে আমরা বিগত আরো পুরনো যে সময়টা, যেমন আমাদের এই যে আজকের যে শরিকি যে রাজনীতিটা, আমরা যখন কংগ্রেস আমল দেখেছি, বিভিন্ন সময় শরিক হয়েছে, জোট বেঁধেছে, কিছুদিন পর আবার সরকার চলে গেছে, 6 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর হোক, এভাবে কিন্তু আমরা একটা 80 দশকের আগের থেকে এগুলো দেখে এসেছি। কিন্তু এই যে জোট বাঁধা সরকার, তার সার্থকতা দেখিয়েছে 13 দিনের সেই অটল বিহারী বাজপেয়ী সরকার, 13 মাসের সরকার, পরবর্তী সময় যে দীর্ঘ 5 বছরের পূর্ণকালীন একটা সরকার চালিয়েছেন, তখন থেকে কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এনডিএ জোট যখন হয়েছে, তখন জোট বেঁধে চলার যে একটা শক্তি, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে একমাত্র ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি। তারপর থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন জোট ধীরে ধীরে হচ্ছে, এবং এনডিএ জোট যে সেই সময়ে অটল বিহারী বাজপেয়ীর সময় যেভাবে এনডিএ জোটটা প্রতিষ্ঠা নিয়েছিল, আজকেও কিন্তু সেটাকে টেনে নিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান দলের যারা দায়িত্বে রয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই দলটাকে মানুষ বিশ্বাস করছে, শরিকগুলো বিশ্বাস করছে। আমি আসছি কেন, সারা ভারতবর্ষে এটা প্রমাণিত যে বিজেপিকে ধরে যারা রয়েছে, ওরা আজকের দিনেও সারা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু দলটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু এনডিএ জোট করে করে কিন্তু রাজ্যগুলোতে বিজেপি শরিক হিসাবে রয়েছে। কিছুদিন আগে আমরা বিহারও দেখলাম, নীতিশ কুমার বারবার গেছে, এসে কিন্তু শেষ পর্যন্ত আবার বিজেপিকেই ধরেছে। এবার একটা জায়গায় যদি আমরা, যেমন একটা বড় গাছ,
বড় গাছের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো ছোট ছোট গাছ দেখি, যেটা আমরা অর্কিড বলি। এবার আরেকটা বড় গাছ আমরা যদি এখানে যদি বিজেপিকে যদি একটা বড় গাছ ধরি ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে, একইভাবে যদি আমরা কংগ্রেসের একটা বড় বৃক্ষ ধরি, বিজেপিকে ধরে রেখেছে অর্কিডের মতো চাষ হয়ে। অর্কিড কিন্তু সুন্দর সুন্দর ফুল দেয়, যেগুলো সারা পৃথিবীতে খুব ডিমান্ড আছে। এবার আমার কাছে মাঝে মাঝে মনে হয় কংগ্রেসকে লতানো গাছে পেঁচিয়ে রেখেছে, এবং কংগ্রেসকে ধরে কংগ্রেসকে মেরে, মানে কংগ্রেসকে লতায় কতগুলো গাছ আছে লতা দিয়ে এমন ভাবে পেঁচিয়ে দেওয়ার গাছটার অস্তিত্বই নষ্ট হয়ে যায়। ঠিক, সেই গাছকে মেরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে। আজকে কিন্তু ভারতবর্ষের যতগুলো ইউপিএ জোট আছে, মানে বিরোধী বিজেপির যে জোটটা রয়েছে, এরা কিন্তু প্রত্যেকে কংগ্রেসের গাছটাকে ধরে কংগ্রেসটাকে ধ্বংস করে কিন্তু নিজেদের অস্তিত্বটাকে রেখে দিয়েছে। আর এখানে আমাদের বিজেপির যেটা আজকে আমাদের রাজ্যের কথা যেটা প্রসঙ্গক্রমে এসে, আজকে তীব্রামতা হোক, আইপিএফটি হোক, যেভাবে ধীরে 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 ওরা একসঙ্গে জোট বেঁধে কাজ করছে। আগেও আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি, বিভিন্ন সময় জোট দেখেছি, বিশেষ করে আমাদের জনজাতিদের মধ্যে যে ইয়েটা গণমুক্তি পরিষদও দেখেছি, তারপরে কংগ্রেস ইউজিএসকেও আমরা দেখেছি, 88 জোট দেখেছি। কিন্তু ইদানিং যে আমাদের যে রাজ্যের যে জোটটা হয়েছে, আইপিএফটি বা আমাদের বর্তমান ত্রিপুরামথা, এরা এদের নিজস্ব রাজনৈতিক আইডেন্টিটিটাকে ওরা রাখছে ত্রিপুরা রাজ্যে। কেন? জনজাতিদের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, বিশেষ করে যেহেতু তীব্রামথা যোগ দিয়েছে বিজেপির সঙ্গে, ওরা চাইছে আমাদের এই রাজ্যের জনজাতিদের উন্নয়ন, বিজেপিও চাইছে জনজাতিদের উন্নয়ন। এবার শরিকি দ্বন্দ্ব হিসেবে যেটা আজকে কয়েকদিন ধরে খুব চলছে, আমার কাছে মনে হয় না এটা ওইভাবে না। প্রত্যেকের বড় যে দাদা থাকে ওর কাছে কিছু আবদার করে, হয়তো কিছু আবদারের প্রসঙ্গ আছে, কিছু ইমোশনালি আছে, এগুলো ধরে তীব্রামথার এই যে দাবি বা এই যে আবদার, আপনার ভাষায় যেগুলোকে আবদার বলছেন আপনি, তাহলে বড় ভাই হিসেবে বিজেপির সহনশীলতার পরীক্ষা নিচ্ছে কি তীব্রামথা? কারণ বিজেপি বা কেন এতটা সহনশীল হচ্ছে সেই বিষয়টা আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি ননি স্যার আপনার কাছে যেতে চাইবো। ননি স্যার, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, এই যে একটা মানে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বারবার, বিশেষ করে পাহাড়ি এলাকায়, এবং তীব্রামথা বহুবার কিন্তু সরকার থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারিও দিয়েছেন, এবং তাদের দাবি আদায়ে জনজাতি সমাজের জন্য হোক, দাবি আদায়ের যে ধরনটা, যে পথটা তারা বেছে নিয়েছেন, সেই পথের জন্য রাজ্যের উন্নয়নের পথে কি কোনোভাবে বাধা হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আর তার সঙ্গে অবশ্যই এই যে মানে এখন যেটা সমতল এবং পাহাড়ের মধ্যে একটা বলা হচ্ছে, রাজনীতিবিদরা বা যারা রাজনৈতিক নেতৃত্বরা, তারা এমন কিছু মন্তব্য করছেন যার জন্য কিছুটা উত্তেজনা বা প্রভোকিং বলে মনে হচ্ছে, অনেকেই বিশেষজ্ঞরা মনে করছেন। কি মনে করেন আপনি? নমস্কার। আসলে বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, আমি এত সরলীকরণ করতে রাজি না। এই প্রসঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের আর কি, নাগরিকদের মন্তব্য করা বড় মুশকিল। কারণ রাজনীতিটা এখন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, কার কদ্দূর ক্ষমতা আছে সেটাকে আর ক্ষমতার দেখানো। আর ক্ষমতাটার কারণ হলো রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারলেই অনেক কিছু লাভালাভের প্রশ্ন আছে। সমাজ সেবামূলক কাজ বা উন্নয়নমূলক কাজের জন্য রাজনীতি এখন এটা সুদূর পরাহত। বিষয়টার জন্য কেউ এখন কিছু দেওয়ার জন্য কেউ রাজনীতি করে না, পাওয়ার জন্য রাজনীতি করে। তো সেই জন্যই কিন্তু এই প্রশ্নগুলি এখানে আসছে, এই যে কন্ট্রাডিকশনটা সেখান থেকেই আসছে। কারণ বাজেটের টাকা আছে, এখন আমরা বলি ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন চলছে, এডিসি তো ট্রিপল ইঞ্জিন। কিন্তু বিষয়টা হলো এমনকি ঘটনা যদি তাদের মধ্যে বোঝাপড়ার মধ্যেই থাকে, আমি মন্ত্রিসভার সদস্য, আমি সরকারের অংশ আছি, কিন্তু এটা কিভাবে আবদারের প্রশ্ন বা বড় ভাই ছোট ভাইয়ের প্রশ্ন হয়তো বুঝতে পারছি না। এক দলের পার্টি অফিস আরেক দল ভাঙে, এখন এতেও অন্যদের সাধারণ পাবলিকের কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই যে ভাঙাভাঙির সময় যে একটা টেনশন ক্রিয়েট হয়। এখন সত্যি কথা বলতে গিয়ে এখন ক্ষমতা কেন্দ্রিক যে বিষয়গুলি আছে, আমি আজকেও দেখলাম যে এটা কিরকম কথা, শরিক দল অলরেডি মানে কি বলবো, আমি বড় দলের কাছে বা সরকারের কাছে একদম সরকারের প্রতি আমি বলবো যে মুখ্যমন্ত্রীর প্রতি পুরা অনাস্থা প্রস্তাবই এনেছেন যে স্বরাষ্ট্র দপ্তরটা আমাদের চাই, হলে তাহলে আমরা 3 মাসের মধ্যেই রাজ্যের শান্তি শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে পারবো।
আবার যিনি সুপ্রিমো উনি বলছেন যে স্বরাষ্ট্র দপ্তর চেয়ে তো ভুল করেননি, আমি তো চাই ত্রিপ্রাসাদের জন্য মুখ্যমন্ত্রী পদটাই। তো এই যে প্রশাসনিক এই যে একটা ক্ষমতার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু অ্যাকচুয়ালি এখন দ্বন্দ্বটা যদি এভাবে থাকে, আমি আজকেও দেখলাম সুপ্রিমো এখানে বলছেন যে এখন আমরা কিন্তু আর তীব্রমথা বলবো না, আমরা বলবো থানসা। এখানে অন্য কোনো দল টলের কোনো ব্যাপার নাই, সবটাই থানসা। এবং 27 তারিখ নাকি তারা এখানে ক্ষমতার যেই জনসভা করেছে, হ্যাঁ, সেটার দেবেন। তো আমার মনে হচ্ছে একটা গভর্নমেন্টের মধ্যে দুটো দল যদি এভাবে করে, তাহলে সত্যি কথা বলতে কি সাধারণ নাগরিকের মধ্যে 27 তারিখ নিয়ে আগরতলা শহরেরও যারা সমতলবাসী তারা খুব টেনশনে আছেন। এবং তারা যেভাবে কথাবার্তাগুলো বলছেন সেভাবে দেখা যাচ্ছে যে কি এই রাজ্যটা কার। আমি আজকেও দেখলাম যে এই রাজ্যটা কার, এই রাজ্যটা আমাদের, মানে উপজাতিদের রাজ্য, এখানে অন্যদের কোনো ব্যাপার স্যাপার নাই, তোমরা তোমাদের জায়গায় চলে যাও, এরকম বক্তব্য শোনা যাচ্ছে। আমি আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, জানি না এখন এরা ভুল বলছে কিনা, কাজ সরাসরি তো নেতারাই বলে যাচ্ছেন। এটা কি করে বুঝবো? আবার এটার ফালটাও একটা আছে, যেমন আমরা বাঙালি দলের তারাও এটার পাল্টা দিচ্ছেন যে বাঙালিদের কি অবস্থা হবে, আমাদের এই সমস্ত অতীত ইতিহাস তুলে ধরছেন। এখন রাজ্যের পরিস্থিতিটা একটা টেনশনের মধ্যে আছে, আমি যা বুঝি আর কি। আমি নিজেও তো টেনশন ফিল করি, কারণ আমি তো আর জনগণের বাইরে না। দ্বিতীয়ত হলো এই যে ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্সের সঙ্গে আমার সম্পর্কও নাই, বুঝতেও পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি যে এখন ক্ষমতার যারা নিয়ন্ত্রক তারা বলতে পারবেন ব্যাপারটা কি। আজকে যদি এখানে একজন তীব্রমথার একজন যদি এখন শাসক বড় শরীর যিনি আছেন, যে বিজেপি দলের একজন যদি থাকতো, তাহলে তারা তাদের বোঝাপড়া কতটুকু তারা সেখানে বুঝে নিতে পারতেন। কিন্তু আমার পক্ষে এখানে সত্যি কনক্রিট ডিসিশনে যাওয়া, কারণ বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, প্রায় কয়েক মাস বলতে প্রায় বছর দুয়েক ধরেই প্রবলেমটা শুরু হচ্ছে ধীরে 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 ধীরে। প্রথম এটাকে আমরা যতটা হালকাভাবে নিয়েছি, এখন দেখছি তাদের মধ্যে কন্ট্রাডিকশনটা আরো বেশি করে দিনে দিনে বাড়ছে। ঠিক, সংঘাত সংঘর্ষটা আমি যদি উন্নয়নের কথাই যদি বলি, আমি এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি 6,500 কোটি টাকা দিয়েছি। এদিন আমি দেখলাম একজন বলছে কোথায় 6,500 টাকা দেখা গভর্নমেন্ট। আগে কিন্তু আমরা আগে দেখেছি টাকা পয়সা নিয়ে কিন্তু ওরা কোনো কথা বলেনি, বলার সুযোগও ছিল না। আমি একদিন নিজেও বলেছি যে এরা কিন্তু এই ফিনান্সিয়াল যে তাদেরকে ঠকানো হচ্ছে বা কোনো কিছু কথা করা হচ্ছে, ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, এই কথা কিন্তু ওরা বলতে পারছে না। এখন তারা কিন্তু আবার এই কথাগুলো বলা শুরু করে দিয়েছে আবার। কিন্তু আমি বলবো যে এই ট্রাইবেল এরিয়াতে, মানে এডিসি এলাকাতে উন্নয়নের যে প্রশ্নটা আপনি বললেন, সে উন্নয়নের প্রশ্নটা যদি আমি বলি, সত্যিই তো আমি আগরতলা শহরের আপনাদের সঙ্গে মন খুলে কথা বলে আসলে রাজনীতিটা বোঝা এর জন্যই প্রয়োজন প্রত্যেক রাজ্যবাসীর, যেটা আপনি শুরুতে বলছিলেন যে এটা ক্ষমতা কেন্দ্রিক। আমি তো বললাম ওকে, যে সেই সংঘর্ষ বা সংঘাত বা দ্বন্দ্ব যে কারণেই হয়ে থাকুক, শাসক বিরোধীর মধ্যে হোক বা শাসক দলের শরিকের মধ্যে হোক, শান্তি শৃঙ্খলা যদি রাজ্যের কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে রাজ্যের বাসীর কাছে সেটা উদ্বেগের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ধরে এটা চলছে, এখন এটা যেটা একটু মনে হচ্ছে মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে যেটা গৌতমবাবু বলছিলেন, স্যার আপনি যেটা বলছিলেন যে এটা শাসকদের মধ্যে একটা আবদার বা তাদের বড় ভাই ছোট ভাইয়ের একটা ব্যাপার, যদি বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এই ধরনের, বিজেপি কি করে এত সহনশীল? বিজেপির কর্মীরা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে দুই পক্ষ থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের অভিযোগ করা হচ্ছে, যারা সাধারণ মানুষ যারা টেন্সড আছেন বা যেটা ননী স্যারও বলছিলেন, তাদের কি কাছে কি বার্তা পৌঁছচ্ছে? পাশাপাশি জনজাতি সমাজের তরুণরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, তাদের কাছে কি ধরনের রাজনৈতিক বার্তা যাচ্ছে বা তারা কি দিশা খুঁজছে আপনি মনে করেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার, যেটা আপনিও বারবার বলছিলেন যে বিজেপি এত সহনশীল কেন। সারা ভারতবর্ষে একটা জিনিস প্রমাণিত যে বিজেপি দলটা খুবই সহনশীল, সহজে কোনো কিছু নিয়ে কারোর সঙ্গে বিবাদে যেতে চায় না, মানুষকে বুঝিয়ে আইডিওলজি সেগুলোকে সামনে রেখে মানুষের মনের মানসিক যে পরিবর্তন, সেই পরিবর্তন কথা যদি আমরা বলি, যে বর্তমান যে সিচুয়েশনটা দেখছি, মন্ডলটাই একটু আলাদা ছিল। এটাকে কিন্তু আমরা কোনো অবস্থায় থেকে যে রাজনৈতিক একটা পরিমণ্ডল ছিল, বামফ্রন্টের একটা রাজনীতি ছিল, ওদের সরকারটা প্রায় 40 বছর ত্রিপুরা রাজ্যে রাজ করেছে, ওদের কিছু আইডিওলজি, ওদের কিছু
পকেট, যেটা আমরা ভোট ব্যাংক বলি, ওদের একটা ভোট ব্যাংক এখানে আছে। কংগ্রেস তার নিজস্ব একটা আইডিওলজি নিয়ে দীর্ঘকাল ভারতবর্ষ শাসন করেছে, ত্রিপুরা রাজ্য শাসন করেছে। বিজেপিটা জাস্ট কিছুদিন আগে ফোকাস হয়েছে ত্রিপুরা রাজ্যে। তাহলে আজকে বিজেপিতে কারা আসছে, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কিছু জায়গা, যেমন একটু আগে কথা মানে হচ্ছিল যে বিভিন্ন জায়গায় অফিস নিজেরা ভাঙছে, এই দলের অফিস ওই দল ভাঙছে, এগুলো কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষিতে পিছন থেকে একটা ইন্ধন রয়েছে, যেটা তীব্রমতা সুপ্রিমোই হোক আর যারাই হোক, ওরাও কিন্তু গিয়ে গিয়ে বলছে যে না, এটা আমাদের লোক না। এরা কারা? যখন এটা নিয়ে আইন বা প্রশাসন এটা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করছে, দেখছে যে এরা আমাদের না। এবং কালকেও আমি একটা পত্রিকায় দেখলাম, আজকেও একটা পেপারে দেখলাম, আমাদের ত্রিপুরামথার সুপ্রিমো নিজেই বলছেন এটা সিপিএম এর কিছু লোক আমাদের দলের মধ্যে ঢুকে গেছে। বিজেপিও মাঝে মাঝে এই স্টেটমেন্টগুলো দিচ্ছে যে আমাদের দলের মধ্যে কিছু কিছু সিপিএম এর লোকরা, কংগ্রেসের লোকরা ঢুকে এই ধরনের একটা বিভেদ তৈরি করার একটা পর্যায়ে আছে। এগুলো যদি না, আমি এই কথাটা একে আর দুয়ে সংঘর্ষের মধ্যে তিনের উপর দোষ চাপিয়ে দেওয়াটা কি মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে বলে মনে হচ্ছে? ওইটা বলছি, এই কারণে বলছি, মানুষ কিন্তু এটা ভাবছে যে হ্যাঁ, আগের একটা আইডিওলজি রয়েছে, আগের কতগুলো রাজনৈতিক চিন্তাধারা রয়েছে, যে চিন্তাধারা, যেটা প্রথমে বলছি বিজেপি খুব সহনশীল দল, এগুলো কিন্তু আমরা আগের কোনো দলের মধ্যে দেখিনি। আজকে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন, যেমন বিহারে প্রতিনিয়ত আগে খুন খারাপি হতো ইলেকশন হলে, আমরা শুনতাম পুরো মাফিয়া গ্রুপ বেরিয়ে যেত। আজকের দিনে একটা কোনো ইনসিডেন্ট আছে? কয়দিন আগে বিহারের রেজাল্ট হলো। তাহলে এগুলোকে প্রমাণিত যে বিজেপির যে একটা আইডিওলজি, সেখানে কিন্তু খুন এই রাজনীতিগুলো নেই। আপনি বলছেন বিজেপি আমাদের এই রাজ্যে কিন্তু ওই দলের এখনো মানে সংঘাত হওয়ার মূল কারণ হলো ওই আইডিওলজিটা এখনো এখানে অ্যাক্টিভ। ওকে, আপনি বলছেন সহনশীল, এবং বলছেন যারা বিরোধী দল থেকে যারা এই দলে এসছে, বা বিজেপি বলুন বা ত্রিপুরামথায় বলুন, তারা এই ধরনের সংঘর্ষের এরা পেছন দরজা দিয়ে এসে আগে তারা এইসব করছে। কিন্তু আমরা বলছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এবং শাসক দলের নেতৃত্বরা যে ধরনের প্রভোকিং বা উস্কানিমূলক, প্ররোচনামূলক যে বক্তব্য বা মন্তব্য করছেন, যেটা কিছুক্ষণ আগে ননী স্যারও বলছিলেন, তাতে কি যারা গ্রাসরুট লেভেলের কর্মীরা, তারা কি মানে এই ধরনের হিংসা বা সংঘাতে জড়িয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে না? মানুষ এভাবে তৈরি হচ্ছে না। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে মুষ্টিমেয় কয়েকটা নির্দিষ্ট কয়েকটা জায়গাতে কিছু ইনসিডেন্ট আমরা দেখছি না যে তা না, ইনসিডেন্ট হচ্ছে, কিছু ঘটনা হচ্ছে, এগুলো কিন্তু সারা রাজ্যে হচ্ছে তাও না, মানে কয়েকটা পয়েন্ট নিয়ে এগুলো চলছে। তো যে কয়েকটা পয়েন্ট নিয়ে করছে, এটা সারা ত্রিপুরা রাজ্যকে আমরা অশান্ত বলে বলবো না। আর দ্বিতীয় হলো আরেকটা জিনিস, বর্তমান যুব সমাজ কিন্তু শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে গেছে। আমাদের 70-এর দশক, আমি যেটা বারবার বলতে চাইছিলাম, 70-80-র দশকে আমরা যেভাবে মানে পলিটিক্যালাইজড হয়ে গেছে সব মানুষজন, আজকের দিনে কিন্তু একটা শ্রেণী কিন্তু এগুলো নিয়ে ইন্টারেস্টেড না। এটা যারা আমরা এইসব রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে থাকি বা আমরা যারা এগুলো নিয়ে আছি, এদের মধ্যে এটা যত প্রভাব বিস্তার করেছে, বাস্তব ক্ষেত্রে কিন্তু গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের মধ্যে সেইভাবে মানে ওই যে উস্কানিমূলক যেটার পয়েন্ট আছে, উস্কানিতে কিন্তু আমরা একটা সময় এই রাজ্যের মানুষ কিন্তু উস্কানিতে চলে যেত। জেনারেশন কিন্তু যাচ্ছে না। এই মুহূর্তে উস্কানির কথা থেকে আমি অবশ্যই বলবো একটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডে আপনাদের অবশ্যই আপনারা দেখছেন টিভি স্ক্রিনে, বিশালগড় থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে বাজির দাপটে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল। ধৃতরাষ্ট্রের ভূমিকায় থানার পুলিশ কর্তারা। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, নিউজ ভ্যানগার্ড ব্রেক করছে নিউজটি। বাজির দাপটে পেট্রোল পাম্প বন্ধ। পেট্রোল পাম্পের আশপাশ এলাকাতে বাজি ফোটানো নিষিদ্ধ, সেটা সবাই জানে। পেট্রোল পাম্পের সামনে যে কোনো ধরনের ধাতব কোনো মানে বস্তু সেখানে থাকা উচিত নয়, সেখানে কোনো ধরনের আগুন জ্বালানো নিষেধ। সে জায়গায় বাজির দাপটে বন্ধ হয়ে গেল পেট্রোল পাম্প। আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে হয়তো আলোচনা করব, কিন্তু আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তীব্রমথা ক্ষমতায় থেকেও বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। ননী স্যার, এখন আপনারা কি মনে করেন, সাধারণ মানুষের কাছে এর কি কোনো দ্বৈত বার্তা যাচ্ছে না? তারা সরকারে আছে, অথচ সরকারের কাছেই বিভিন্ন দাবি করছে জনজাতিদের জন্য। বারবার জনজাতিদের যে বিভিন্ন দাবিগুলোকে এভাবে প্রেজেন্ট করা হচ্ছে, মনে হচ্ছে রাজ্য সরকার এই দাবিগুলো পূরণ করছে না বা কেন্দ্র সরকার এই দাবিগুলো পূরণ করছে না। তাহলে এই ধরনের, অথচ ওনারা সরকারে আছে, তাহলে এতে কি মানে সাধারণ মানুষের কাছে বা জনজাতি অংশের মানুষের কাছে বিশেষ করে কোনো দ্বৈত বার্তা যাচ্ছে না? না, ওদের দাবি পূরণ করছে কি করছে না, বা গভর্নমেন্ট কতদূর ওদেরকে দিচ্ছে, এই সম্পর্কে সরকারের তারাও তো শরিক। সরকারি দল হিসাবে এখানে বিজেপি বড় দল হিসাবে বিজেপি বলতে পারবে, মুখ্যমন্ত্রী সেই দলের, অর্থমন্ত্রী সেই দলের,
স্বরাষ্ট্রমন্ত্রী তো একই জন ব্যক্তি, মুখ্যমন্ত্রী। আবার ওরা কি পাচ্ছে বা পায়নি সেটা ওরাই বলতে পারবে। এখানে তো বাজেট নিয়ে বা এই ফিনান্স ডিপার্টমেন্টের যে কার কি শেয়ার আছে এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি এটা ওকে, আমি কিন্তু বলতে পারছি না। এই রাজনৈতিক টানাপোড়েনে তাহলে রাজ্যের বিশেষ করে পাহাড়ি এলাকার চলমান যে উন্নয়নের কাজ তা কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? না, এটা তো আমি জানি। আমি জানি বলতে এটা তো আমি বলেছি আগেই যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, সাধারণ মানুষ যারা দরিদ্র মানুষ, আমরা যারা, আমি যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি বা এরকম আমার মতো নিশ্চয়ই আরো লোক আছে, আমি তো আর একা না, যে আমি ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে এখানে পাহাড়ি বাঙালি এ সমস্ত ভাগ করতে রাজি না। এখন যে বিভাজনটা চলছে এটা কিন্তু রাজ্যের পক্ষে মোটেই ভালো না, উন্নয়নের পক্ষে ভালো না, শান্তি সম্প্রীতির পক্ষেও ভালো না। এবং যারা এটাকে প্রথম থেকে হালকা ভাবে নিচ্ছেন বা ধরেন এরকম ভাবে প্রশ্রয় দিচ্ছেন, আপনি এখন ধরেন মনে করেন আপনি বিরোধী দলের উপর 7 বছর 8 বছর হয়েছে গভর্নমেন্ট ক্ষমতা হচ্ছে, তো সব যদি বিরোধী দলের লোক যদি ঢুকে যদি এরকম করে, তো নেতারা কি এখানে ডক্টর মানিক শাহ যিনি উনিও কি বিরোধী দলের লোক? তারপরে ওই যে আরো যারা বিজেপির নেতৃত্ব আছেন বা তীব্রামতার যারা সব আছেন সব বিরোধী দলের নেতৃত্ব, তাহলে তো আমি বলবো যে তারাও ব্যর্থ, কারণ তারা তাদের দলের ভিতরে শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। যারা বিরোধী দলের এজেন্ট হিসাবে তাদের দলের ভিতরে আছে তাদেরকে তারা বের করতে পারছেন না। এটা তো এই ব্যর্থতাটাও তো দলের লোকদের, দলের নেতৃত্বকেই নিতে হবে। কিন্তু এটা ধীরে ধীরে আমি যেটা বলছিলাম যেভাবে এগুচ্ছে বিষয়টা, সেটা হয়তো এক সময় তাদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক হয়ে যাবে। তো মাঝখানে এখন আমরা এখন সত্যি কথা বলতে কি উই আর কনফিউজড, বা আমাদের মতো অনেকে কনফিউজড, আসলে ব্যাপারটা কি, খেলাটা কোথায়, খেলাটাই তো বুঝতে পারছি না। তাহলে এরকম ঘটনাগুলি ঘটছে কেন? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই যে যেখানে গোলমালটা হলো যে এইভাবে আর মানা যায় না, কারণ দেখেছি, আমরাও দেখেছি, মানে খবরের মধ্যে নিউজ ক্লিপিং এর মধ্যে যেই ফ্যামিলিটাকে, একটা ফ্যামিলিকে মারধর করেছে, ভদ্রমহিলা এসে বলছেন যে আমি বিজেপি করি বলে আজকে আমাদের এখানে হচ্ছে, টাকার জলার দিকে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তাহলে তাদের যে এই যে শরিকি দ্বন্দ্ব, মানে এটা কিন্তু সাধারণের মধ্যে তো প্রভাব কি পড়বে না? মানুষ কি এত কিন্তু একটা ঘটনা এটা ঠিক আছে যে সাধারণ মানুষ কিন্তু ওরা যতই উস্কাক একটা পক্ষ আরেকটা পক্ষকে, আমি তো আজকেও বললাম তো, আমি যেই মানে নিউজ ক্লিপিং গুলো দেখলাম বা এদের যে তীব্রামথার বক্তব্য যে সমস্ত দেখেছি, আমি একদম ম্যাক্সিমাম বক্তব্য তো উস্কানিমূলক, মানে করে দিচ্ছে। ওই রেফারেন্স আনছে ওই গৌরাঙ্গ রুদ্রফালের ওই আরেক যে আছে বিয়ের ভদ্রলোকের, এইরকম এনে ওটাকে আনছে, তারপরে সরকারকে নানাভাবে সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে। এখন আবার মন্ত্রিসভার সদস্য আছে বা এরাও যে আলোচনাটা এলো এখানে, গৌতম বাবু যেটা বললেন বড় ভাই আমরা সহনশীল, কিন্তু এই সহনশীলতার যেই সীমাটা বা পরিস্থিতি যেটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে এখন রাজ্যে, সেটা তো আমাদের মতো যারা সাপোষা মানুষ আছি, এরকম আরো যারা আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, এই রাজ্যটা কিন্তু সবাই, এই রাজ্যটা কিন্তু সবাই, এটা পাহাড়িরও না, বাঙালিরও না, জাতিরও না, উপজাতিরও না, হিন্দুরও না, মুসলমানেরও না, বৌদ্ধিস্টেরও না, খ্রিস্টানেরও না। এটা যদি কেউ মনে করে যে ফুৎকার ফু দিয়ে কাউকে উড়িয়ে দেবে, এটাও সম্ভব না, কারণ সবারই ধৈর্যের একটা সীমা আছে। তবে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এইসব নেতাদের এই সমস্ত কথায় গুরুত্ব দেয় না, আমি নিজেও ততটা গুরুত্ব দেই না। কিন্তু বিষয়টা হচ্ছে যখন একটা ঝামেলা হয়, যখন রাস্তা রোকো হয়, যখন বন্ধ হয়, যখন একটা অফিসের উপর হামলা হয়, তখন কিন্তু সাধারণ মানুষ এটার দ্বারা এফেক্টেড হয়। এবং বিশেষ করে এই সমস্ত অস্থিতিশীলতার কারণে উন্নয়ন যে ব্যাহত হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি, ঢাকাটা কিন্তু আমি বেশি দিন রাখতে পারবো না। ছাইয়ের মধ্যে যদি আগুন থাকে, সেই ছাই চাপা আগুন একদিন কিন্তু বিস্ফোরিত হবেই। কারণ আমি দেখেছি অসহনশীল কথাবার্তা লিডারশিপের, আমি যদি বুঝতাম যে সাধারণ যারা কর্মী আছে তাদের মধ্যেই কিন্তু সমস্যাটা, উপরের নেতাদের মধ্যে সেই সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে কি নেতৃত্বের মধ্যেই সমস্যাটা। আমি ওই দিন সুবল ভূমিকের বক্তৃতাটা মানে সাংবাদিক বা সাক্ষাৎকার যেটা শুনলাম, উনি বলছেন যে এটা মান অভিমানের খেলা। আরে বাবা, মান অভিমানের খেলা যদি হয়েই থাকে, তাহলে এই যে সমস্যাগুলো হচ্ছে, তো এই অভিমানটাকে তো আমি মনে করি যে যারা বড় দল আছে তাদের সেটা মিনিমাইজ করা উচিত। কারণ এটা সাধারণ মানুষের মধ্যে প্রভাব যাচ্ছে না, কিন্তু বিষয়টা এরকম না। মানুষ কিন্তু ভাবছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। এটা একটা দুটো আর বিক্ষিপ্ত ঘটনার মধ্যে আর সীমাবদ্ধ নেই। যেভাবে দিনের পর দিন বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃত্বরা
প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন বা এখনো রাখছেন বা একে অপরকে দোষারোপ করছেন, অভিযোগ তুলছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে সংঘাত দেখছি, বিভিন্নভাবে সংঘর্ষ দেখছি, নিচুতলা কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে একে অপরকে আক্রমণ দেখছি, আহত করা দেখছি। তাতে কিন্তু সত্যি পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে গোটা রাজ্যেই এবং বিশেষ করে শান্তিপ্রিয় রাজ্যবাসীর মধ্যে। এবং তার জন্য যেটা উন্নয়নের ব্যাঘাত ঘটছে কিনা সেটা একটা বিরাট বড় প্রশ্ন। গৌতম স্যার, আপনার কি মনে হয় এই সংঘাতের কারণে সরকারি প্রকল্পগুলো বা স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাট, এই যে এতগুলো প্রকল্প, কেন্দ্র সরকারের প্রকল্প বা রাজ্য সরকারের প্রকল্প রয়েছে যেগুলো সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য, সবার জন্য, সমতল পাহাড় সবার জন্য, সবারই এই প্রকল্পগুলো পাওয়ার অধিকার রয়েছে এবং এই প্রকল্পগুলো পেয়ে জীবনযাপনের মান তাদের ভালো করার অধিকার রয়েছে। তো এখন এগুলো কি মানে হচ্ছে ঠিক? এগুলোর অগ্রগতি কি সত্যি মন্থর হয়েছে নাকি খুব মসৃণ ভাবে চলছে বলে দেখছেন? আমার যতটুকু ধারণা বা আমার যে অ্যানালাইসিস, আমি দেখলাম উন্নয়নের জায়গায় কিন্তু চলছে। প্রত্যেকটা স্কুল, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, যা যা প্রোগ্রাম, যা যা প্রকল্প রয়েছে, প্রকল্পগুলো সরকারিভাবে, প্রশাসনিকভাবে এগুলো কাজ চলছে। আর আমরা রাজনৈতিক দ্বন্দ্ব যেটা বারবার বলছি সেটা হলো একটা পর্যায়ে এসে শুধু রাজনৈতিক দলীয় যে শৃঙ্খলা বা দলীয় যে কাজকর্ম, সাংগঠনিক যে সাংগঠনিক প্রসেসটা করতে গিয়ে সংগঠন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু এলোমেলো মন্তব্য হচ্ছে। এখন একজন ব্যক্তি বিশেষ একজনে বললে আবার আরেকজন এসে অনেক সময় বলছে না এটা আমাদের পার্টির কোনো সিদ্ধান্ত না, ওনার ব্যক্তিগত মতামত, এগুলো আমরা শুনছি। তার মানে কোনটা ব্যক্তিগত কোনটা সাংগঠনিক সেটাও আমাদের জনগণের মধ্যে বোঝা কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো, যেটা আমি প্রথমে বলছিলাম যে বিজেপি যেহেতু একটা বড় দল বা সারা ভারতবর্ষের নিরিখে আমরা যদি এটা দেখি, ওই যে অর্কিড হচ্ছে বিজেপি গাছের শাখা সংগঠন, মানে যারা আছে, যারা বিজেপিকে ধরে রেখেছে ওদের কিন্তু সৌরভ বাড়ছে, অর্কিডের একটা সৌরভ বাড়ছে। আর এনডিএ ছাড়া যে বিরোধী জোটটা এখন কাজ করছে ওদের কিন্তু অস্তিত্ব বিপন্ন। তো সুতরাং আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে এরা হয়তো শরিকগুলো চাইছে হয়তো আরো কিছু, ওদের ভেতরে কি চাওয়া আছে তো জানি না, হয়তো আজকে যদি 5 টাকা পায় ওরা চাইছে আরো 10 টাকা আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের জনজাতিদের জন্য, ওই জন্য হয়তো ওরা এটা চাপে রেখে সরকার থেকে চাইছে যে আমরা আমাদেরকে আরো সুযোগ সুবিধা দাও, আমরা আরো উন্নয়ন করব। তাহলে উন্নয়নের কাজটা কিন্তু চলছে আমার যতটুকু মনে হয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব টাকাগুলো আছে সেগুলো দিয়ে উন্নয়ন হচ্ছে, তো উন্নয়নে কোনো ব্যাঘাত হচ্ছে না। শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান যা কিছু চলছে সবকিছুই প্রতিনিয়ত দেখা যাচ্ছে চলছে। এবং সরকারের সমস্ত কাজ, যে আজকেও দেখলাম একটা ওই যে সরকারি কর্মচারীদেরকে অ্যাডক প্রমোশন দিয়েছিল সেটাকে রেগুলারাইজ করা হয়েছে, বা বিভিন্ন রকমের মানে আমাদের যে নিয়োগ পদ্ধতিতে ছোট 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 নিয়োগ প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এগুলো চলছে মানে কি সরকারের কাজটা, মানে প্রশাসনিক কাজটা, উন্নয়নের কাজটা কিন্তু অব্যাহত রয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তাঘাট সব কাজ হচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে বর্ষা টর্ষা গেছে, হয়তো বিভিন্ন রাস্তাঘাট কিছু নষ্ট হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে আবার খুব গতিতেই কাজগুলো চলছে। ওকে, আমার মনে হয় না এগুলো খুব আপনি বলছেন উন্নয়ন মন্থর গতিতে না, উন্নয়ন নিজের গতিতেই চলছে, নিজের গতিতেই চলছে। মনি স্যার, আপনার মনে হয় প্রত্যন্ত এলাকার সঙ্গে আপনি শুরু করছিলেন যে আগরতলা শহরের রাস্তাঘাট বা ড্রেনেজ ব্যবস্থা দেখলে প্রত্যন্ত এলাকার সঙ্গে আপনি একটা পার্থক্য গড়ে তুলছিলেন। মফস্বলে খুব একটা ঘোরার সুবিধা নেই, তবু ছোটখাটো একটু একটু দূরত্ব গেলে পরে দেখা যায় যে রাস্তাঘাটগুলির অবস্থা খুব একটা ভালো না, মানে এতটা সুবিধাজনক না আর কি। তো এখন মানে বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধাগুলো, বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো কি প্রত্যন্ত এলাকার মানুষরা বা পাহাড়ের মানুষরা সঠিকভাবে পাচ্ছে? পাহাড়ে তো জলের জন্য আন্দোলন হচ্ছে না, রাস্তার উপর হচ্ছে তো, তারপরে স্কুলে টিচার নাই, তো এই সমস্ত হচ্ছে তো। এগুলি তো পত্রপত্রিকাগুলি রোজ ঘাটলি তো, এটা তো আর মিথ্যা না যা বা আমি বলে দিয়েছি লিখেছে, ব্যাপারটা এরকম না। তারাও যদি পত্রপত্রিকা বা নিউজ চ্যানেলগুলো যে সমস্ত খবরগুলো দেখায়, এটা তো আর মানে অস্বীকার করতে পারি না আমরা। ঠিক আছে, একটা স্পট যদি দেখালো, এই ছবি যদি দেখায় এরা নিউজ চ্যানেলে, যেমন আমি ভ্যানগার্ড যদি দেখায়, ভ্যানগার্ড তো নিশ্চয়ই ওইখান থেকে স্পটের যে ছবিটা এনেই দেখাবে, নাকি মন গড়া একটা তুলে নিয়ে এনে দেখাবে। এখন গভর্নমেন্টের টাকারও কিন্তু অভাব নেই। আমরা আগে যেরকম দেখতাম যে এখন প্রচুর পরিমাণে টাকা আসছে, কারণ সরকারও স্বীকার করছে টাকা আসছে প্রচুর পরিমাণে, দিল্লি থেকে টাকা আসছে, কেন্দ্র থেকে টাকা আসছে। কিন্তু টাকা যদি টাকারও অভাব নাই, সরকারের কাজ করার মানসিকতারও অভাব নাই। আবার নিজেদের মধ্যেও দেখা গেছে যে, যেমন ওই দিন দেখলাম যে ইয়েতে ওই কমলা সাগরের এদিকে বোধ হয় এমএলএর সঙ্গে বা অন্যরা এইসব, এই যে আমি যেটা বললাম আর কি, এখন
অ্যাকচুয়ালি যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা মনে করে যে আমি রাজনীতিটা করব কিছু পাওয়ার জন্য। কন্ট্রাডিকশনটা কিন্তু মূলত ওইখান থেকে এখন সেলফ ইন্টারেস্টটা যদি কেউ ছেড়ে দেয়, স্বার্থটা যদি ছেড়ে দিয়ে যদি মনে করে যে আমি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব, মুখ্যমন্ত্রী তো আর শেষ কথা না। মুখ্যমন্ত্রী তো এখানে পলিসি মেকিং করেন, এটার ইমপ্লিমেন্টেশনটা কোথায় যাবে? ইমপ্লিমেন্টেশন ব্লকের থেকে গ্রাম পঞ্চায়েতে গেলে কারা করবে? সেখানে গ্রামের মেম্বাররা করবে, প্রধানরা করবে, সরকারি কর্মচারীরা যারা আছে তারা করবে। এখন এটা তো একটা চেইনটা উপর থেকে ডিসিশনটা হলে মুখ্যমন্ত্রী তো আর সেটা নিজে গিয়ে করবেন না, চিফ সেক্রেটারি সেখানে যাবেন না, হোম মিনিস্ট্রি সেখানে মানে করবে না। এখন ইন্ডিভিজুয়াল যে সমস্ত ঘটনা, আমি যদি সোশ্যাল বিভিন্ন বিষয়গুলির কথাই যদি ধরি, একটা ধর্ষণের ঘটনা বা একটা খুনের ঘটনা, ঠিক আছে, অনেকগুলো আকসার ঘটছে এখন এটা কি এটা তো একটা সোশ্যাল টেনশন না? এখন কি পুলিশ কি জনে যাবে? সরাসরি প্রত্যেক ব্যক্তির পেছনে যাবে কে কি করবে? ঠিক আছে, যেমন ধরুন নেশা জাতীয় দ্রব্যের যে একটা ঘটনা ঘটছে চারিদিকে, এই যে একটা চেইন, তো সমাজটা একটা বিষয়ের উপর নির্ভর করে না, অনেকগুলো বিষয় মিলেই তো সোসাইটিটা, রাষ্ট্রটা তো, বা রাজ্যটা, আমি যদি বলি রাজ্যটা তো সবগুলো বিষয় যদি কাদের দায়িত্ব? যারা রুলিং গভর্নমেন্টে থাকে, রুলিং গভর্নমেন্ট নেতা নেত্রী যারা আছেন, কর্মী যারা আছেন, তাদের রেসপন্সিবিলিটি সবসময় বেশি থাকে। আমি যদি ঘরের অভিভাবক হই, তাহলে আমার ঘরের আমার ছেলে কোথায় গেল, কি করলো, আমার ছেলে কোনটা উচ্ছৃঙ্খল, কোনটা ভালো, কোনটা কি মানে উল্টোপাল্টা খরচা করছে কিনা, সেটা দেখার দায়িত্ব কার? সেটার দায়িত্ব আমার। এখন আমি যদি পাশের বাড়ির লোককে যদি দায়িত্ব দোষ দিই যে পাশের বাড়ির লোক পরামর্শ দিয়ে আমার ছেলেটাকে সর্বনাশ করে দিয়েছে, তো এটা তো কতদিন আমি এইভাবে চালাবো? তাহলে দেখা গেল আমিও এখানে কাজটা ঠিক মতো করতে পারছি না, এটাও আমার একটা বিশেষ দুর্বলতা। এখন বর্তমানে এই পরিস্থিতির মধ্যে তাহলে রাজ্যের তরুণ প্রজন্মের সামনে মানে কেমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে? মানে এটা কি তরুণরা কি দেখছে? সংঘাতমুখী রাজনীতি দেখছে নাকি আগামী দিনে না সংলাপ ভিত্তিক রাজনীতি? না, এটা আমি কি বলবো, রাজনৈতিক যে সংঘাত, দলীয় সংঘাত, যেটা বিরোধী দলের সঙ্গে শাসক দলের সংঘাত, রাজনৈতিক দলের সংঘাত, এটা নতুন কিচ্ছু না, এটা অনেক আগেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে হয়তো, এটা যাবে না। তবে যাওয়ার এটার যে মাত্রাটা, যেমন রাজনৈতিক খুন খারাপি বলতে বড় বড় নেতারা মোটামুটি দেখি শান্তিপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান বা সবকিছুর মধ্যে অংশগ্রহণ করে, কিন্তু নিচতলার যারা মায়ের কোল খালি হয়, নিচতলার ছোটখাটো কর্মী যারা, একটা হয়তো সে মানে একটা যুবক, সেই রোজগারে দেখা গেল তার জীবনটাই চলে গেল, ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল, কিন্তু উপরের নেতাদের কিছু হয় না। গরম বক্তৃতা দেওয়ার সময়, তাতিয়ে দেওয়ার সময় ওরা তাতিয়ে দেয়, কিন্তু নিচের তলায় মারামারি করে কিন্তু মরে। এই যে অসহায় ফ্যামিলিগুলি, এখন যেমন মাদকদ্রব্যের যে একটা প্রভাব সেখানে চলছে, ফ্যামিলিগুলি বড় অনেকগুলো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এখানে কি বলবো, আমি ধ্বংস হয়ে যাচ্ছে। গাঁজা, সেখানে গাছ কাটতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে, কালকে না পরশু জানি, গত বা দুদিন আগেই পত্রিকা যা দেখলাম। সেটাও নতুন কোনো বিষয় নয়, সেটাও আমরা দেখি। না, আমি বলতে পারছি, আমি বলছি এই কারণে আর কি, এটা কিন্তু তাহলে কি বার্তা যাচ্ছে? যুব সমাজ যারা কর্মপ্রার্থী, যারা চাকরি প্রার্থী, বা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা কিশোরী, তাদের মধ্যে থেকে তো এই যে জিনিসগুলো, এই ঘটনাগুলি তাদের মনে কি একটা প্রভাব ফেলবে না? অবশ্যই প্রভাব ফেলবে। কিন্তু একটা সুখের কথা হলো, এখন যারা পড়াশোনা স্টুডিয়াস ছেলে মেয়ে যারা, মানে আপার হ্যান্ডে যারা থাকে, এরা কিন্তু কেউ পলিটিক্সে আসতে চায় না। কারণ কি, রাজনীতি কন্ট্রোলিং যে ক্ষমতাটা, এটা চলে গেছে অন্যদের কাছে। আমরা যখন আগে দেখেছি একদম যারা কলেজ ইউনিভার্সিটি, যারা টপার, যারা ভালো রেজাল্ট করতো বা যারা করতো, এরা পলিটিক্সে আসতো। এখন ওই সমস্ত ছেলে মেয়েরা পলিটিক্সে আসে না। এটা আমার কাছে একটা ভালো জিনিস, একদিকে ভালো, আরেকদিকে খারাপ। আমি যদি তাইলে যদি লোকটা যদি, যেমন অরবিন্দ ঘোষের একটা কথা আছে, একটা বাণী আর কি, উনি বলছেন, আমরা অপরের উপকার করিবার ইচ্ছা থাকিলেই উপকার করিতে পারিব না, আমার উপকার করিবার প্রবৃত্তি থাকা চাই। অর্থাৎ সেই মানসিকতাটা আমার থাকা চাই। আমি ভালো কাজ করব বললেই আমার ভালো কাজ আমার দ্বারা হবে না। যদি ভালো কাজ করার প্রবৃত্তি আমার মধ্যে যদি না থাকে, সেই শিক্ষাটা, সে মরালিটি যদি আমার মধ্যে ডেভেলপ না করে। আমি সাম্প্রতিক একটা উদাহরণ দিচ্ছি, এই যে ক্ষুদিরাম বসু স্কুলে যে ঘটনাটা ঘটলো, যে বাচ্চাটা সরকারি সিদ্ধান্ত কি জানি, ওই যে কোন একটি কর্মসূচি মানে বোধহয় বন্দে মাতরম সঙ্গীতের বোধহয় কর্মসূচিটা, আমি
ভালো কর্মসূচি, জাতীয়তাবোধ চেতনার জন্য এটা দারুণ একটা প্রোগ্রাম। এই যে বাচ্চাটার যে ঘটনাটা ঘটলো, আমি শিক্ষকের মরালিটির কথা বলছি, বাচ্চাটা নিজে বলছে আমার শরীরটা ভালো লাগে না। এখানে কি সরকারি সার্কুলার ছিল যে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে সেখানে তুমি দাঁড় করিয়ে দাও? এখন এই যে স্কুলে তার চোখের সামনে যে ছোট ছোট শিশুগুলো দেখলো যে তাদের বন্ধুটা আবেদন করেও তাকে সেখানে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হলো, পরে কি স্কুল থেকে বলা হলো যে এটা নাকি ক্যান্সার ছিল। তো ক্যান্সারের রুগীকে তোমরা দাঁড় করালে কেন? এটা কি ডিপার্টমেন্টাল সার্কুলার ছিল? এডুকেশন মিনিস্টার বলেছেন, ডাইরেক্টর বলেছেন যদি কোনো অসুস্থ বাচ্চা হয়, অসুস্থ বাচ্চাকে এই যে প্রবৃত্তিটা, এটার কি হয়? এই যে ঘটনাটা ঘটলো, এই স্কুলের অন্যান্য ছেলে মেয়েদের, সারা রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েদের যারা একটু সেন্সিটিভ, তাদের মনের মধ্যে রিঅ্যাকশনটা হবে না। তো ঘটনাগুলো যেগুলো ঘটে প্রত্যেকটা জিনিস যে এফেক্ট, আমি যতই বলি যে না তার কোনো এফেক্ট নাই, এফেক্ট নাই, কিন্তু এফেক্টটা তো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো এফেক্টটা থাকবেই, না থেকে পারে না। সোসাইটির থেকে মানে সমাজে যদি কোনো রকম খারাপ কিছু ঘটে, সেটা কিন্তু তার প্রতিফলন ঘটতে বাধ্য অন্যদের মধ্যে, কোথাও কম সেটা প্রভাব পড়বে বেশি। একদম একদম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। গৌতমবাবু, এই যে দুই শরিকের এই সংঘাত জানিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, এবং সংঘাতের জন্য মূল বিষয় যেটা হচ্ছে যে প্রভাব তো পড়ছেই বিভিন্নভাবে, রাজ্যবাসী বিভিন্নভাবে উদ্বিগ্ন, কিন্তু পাশাপাশি রাজ্যের উন্নয়ন কতটা মানে হচ্ছে, সঠিক গতিতে যাচ্ছে। এখন তার পাশাপাশি দুই শরিকের এই সংঘাতে জনজাতি ও সমতলের মানুষের মধ্যে সম্পর্ক বা বিশ্বাস কি প্রভাবিত হতে পারে বলে মনে করেন, বা কোনোভাবে হচ্ছে বলে কি মনে করছেন? আমার ঠিক মনে হয় না, মানে যত কিছুই হোক সেই জায়গায় বাধা হবে না। যেমন ননীবাবু যে কথা বলেছে, কথাগুলো একদিকে বাস্তব, যে নেশার বিষয়টা বা স্কুলের হয়তো জলের জন্য আন্দোলন হচ্ছে, এগুলো হওয়াও ভালো। এগুলো হলে কি হয়, জলটা একটা ফ্লোতে চলছে, এখন সরকারটা একটা ফ্লোতে চলছে, একটু যদি মাঝে মাঝে বাধা পায় কাজের গতিটা আর একটু বাড়বে। মানে আমরা নদীতে যখন আমরা বাদ দিই, দেখি যে তারপর যখন জলটা যায় তখন কিন্তু জলের ফ্লোটা বাড়ে। তার মানে কি আগামী দিনে এই যে বাধা এবং ছাড়া, এতে করে রাজ্যের উন্নয়নের প্রচুর পরিমাণে আরো ত্বরান্বিত হবে। যেহেতু বাধা হচ্ছে, স্পিড বাড়বে, এবং রাজ্য সরকারের যদি কোনো ত্রুটি থাকে, সাংগঠনিক প্রত্যেকটা দলের যদি কোনো ত্রুটি থাকে, আজকে এই যে বিষয়গুলো আলোচনা আমরা করলাম, এই বিষয়গুলো থেকে কতগুলো জিনিস বেরোবে, এবার প্রত্যেকটা রাজনৈতিক দলে বলি, রাজ্য সরকারে বলি, প্রশাসন বলি, ওনারাও নিতে হবে যে হ্যাঁ, এই বাধাগুলো যখন এসছে, বাধাগুলো পরিপূর্ণ করে আমাদের উদ্দেশ্য কি। যেমন এটা একটু আগে আমরা যেটা দাদাও বললেন যে আমার যে বিবেক কি চায়, আমার মরালিটি কি চায়, আমি কি চাই, আমি উন্নয়ন চাই, আমি রাজ্যের উন্নয়ন চাই, দেশের উন্নয়ন চাই, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাতে সুস্থ সবলভাবে তৈরি হয়, আমরা যাতে বিশ্বমানে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমাদের এই রাজ্যের উন্নতি হবে। তাহলে এই যে বাধাগুলো একদিকে শরিকি বাধা, যেটাকে আমরা মানে নেগেটিভ সেন্সে দিচ্ছি, আমরা যদি এটাকে পজিটিভ নিই, এই বাধাটাও কিন্তু আমাদের উন্নয়নের জন্য কিন্তু আগামী দিনে খুব কাজে লাগবে। এবং আমার মনে হয় না যে ছোট শরিকগুলো যারাই আমাদের আজকে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে বা বর্তমান পার্টির সঙ্গে রয়েছে, এরা যদি সঠিকভাবে থাকে, আমি যেটা বললাম, ওই সেই অর্কিডের সেই সৌরভে বিলিয়ে যাবে, তো হয়তো আগামী দিনে এগুলো ঠিক হবে। ভুল ত্রুটি হয়তো চলছে, কিছু কিছু হচ্ছে না, তাও না, আগামী দিনে ঠিক হবে। আগামী দিনে এগুলো আরো গতি পাবে। একদম ছোট্ট করে, জাস্ট 2 মিনিট সময় আছে হাতে, 1 মিনিট সময় দেবো আপনাকে দুজনকেই। ননী স্যার, প্রথমে আপনি, এই বিষয়ে নাগরিক সমাজ কি কোনো ধরনের ভূমিকা নিতে পারে? এই মুহূর্তে যে রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, নাগরিক সমাজের কি কোনো ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে বা নিতে পারে বলে মনে করেন? না, আমি বলবো 1 নম্বর হলো যারা এই এখন কমিউনাল টেনশন যারা মূলক বক্তব্য রাখছেন, রাজ্যের উন্নয়ন যদি ওনারা চান তাহলে এটা বন্ধ করতে হবে। কারণ এই রাজ্য কারো একার না। এসব বলে কোনো একটা ভোটের জেতার জন্য বা অন্য কোনো একটা উদ্দেশ্য স্থাপন করার জন্য, দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য রাজ্যের জনগণের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা দিয়ে কারো উপকার হবে না। এটা ইট শুড বি স্টপ ফার্স্ট। এটা আগে শেষ করতে হবে, এটাকে সমাধান করতে হবে, তাহলে রাজ্যের অন্যান্য যে বিষয়গুলো আছে। আর নাগরিক সমাজের যেটা বললেন, নাগরিক সমাজ তো সচেতন আছে, কিন্তু থাকলে কি হবে, মানুষ তো সবসময় আবেগতাড়িত হয় অনেক সময় পরিস্থিতির কারণে। আমি যেটা চাই না সেটাও তো এখন যদি আমি দেখা যায় যে আমার বাড়ি এসে শুধু শুধু খামাখা কেউ আগুন লাগিয়ে দিয়েছে আমার সাম্প্রদায়িকতার কারণে বা যে কোনোভাবেই হোক, তখন কি হবে? আমি কিন্তু কোনোদিন চাইতাম না যে এরকম ঘটনা, আমার মনের মধ্যেই প্রবৃত্তিটা নাই, কিন্তু তখন কিন্তু আমার মনে হবে যে আমি একটা লাঠি নেই, পাল্টা একটা কিছু আঘাত আমি হানার চেষ্টা করি। তো রাজ্যের উন্নয়নের জন্য
জনগণকে আরেকটু সচেতন থাকতে হবে। তাদের এই যে জনগণ আমার মনে হয় অনেকটা সচেতন, কারণ যেই উত্তপ্ত বক্তব্য রাখছেন জনগণ কিন্তু সেভাবে সাড়া দিচ্ছেন না। কি পাহাড়ি কি বাঙালি কেউ কিন্তু সাড়া দিচ্ছে না, কিন্তু তাহলে কিন্তু এতদিনের সাংঘাতিক কিছু হয়ে যেত। সচেতন এবং সজাগ থাকতে হবে। তবে আরো থাকা উচিত। ওকে ওকে। আর গৌতম বাবু, আপনার কি নাগরিক সমাজের কোনো ভূমিকা? আমার দৃষ্টিতে নাগরিক সমাজের বিশেষ ভূমিকা রয়েছে, এবং প্রত্যেকটা নাগরিক সমাজ এই যে মানে সচেতন ভাবে কিন্তু সবকিছু এড়িয়ে যাচ্ছে, যতই উস্কানিমূলক কাজ হোক ওরা কিন্তু চুপচাপ রয়েছে। আর আমার বক্তব্য হলো নাগরিক সমাজ যদি এই যে সমস্যাগুলো চলছে সেগুলো নিয়ে ওরাও একটু সোচ্চার হয়ে বিভিন্ন ওদের যে অ্যাঙ্গেল আছে, যে যার যেই প্রসেস রয়েছে, যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় গিয়ে, এবং শিক্ষিত সমাজে যারা রয়েছে এরাও এই কাজগুলোর জন্য যাতে এই ধরনের কোনো বিভ্রান্তি না ছড়ায় এগুলোর জন্য কাজ করা নাগরিক সমাজের কিন্তু বিরাট দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে রয়েছে। কারণ আমরা প্রত্যেকে চাই নাগরিক সমাজ, সুস্থ নাগরিক সমাজও চাইছে যে একটা রাজ্যের আরো উন্নতি হোক। যত উন্নত আমরা হতে পারি ততই আমাদের মঙ্গল, এবং আমাদের শিক্ষা দীক্ষা যদি উন্নত হয় আমাদের পরবর্তী যে প্রজন্ম রয়েছে ওরাও কিন্তু সেই প্রজন্মগুলো সেই আঙ্গিকে কিন্তু তৈরি হবে। যেটা আমরা বারবার বলছি, 80 দশক 90 দশকে যেভাবে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে উস্কানিমূলক কথাতে জনগণ বা যুব সমাজ এগিয়ে যেত, আজকের দিনে যুব সমাজ কিন্তু যায় না। তবে হ্যাঁ, নেশার দিকে একটা প্রবণতা বেড়ে গেছে। সেই প্রবণতা শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, সেটা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখা যাচ্ছে। এই প্রসেসটা প্রচন্ড পরিমাণে হচ্ছে। সেটা সামাজিক কোন প্রেক্ষাপটে এটা হচ্ছে সেটাও আমাদের খতিয়ে দেখা দরকার, এবং আমাদের মনে হয় নাগরিক সমাজ আরো সচেতন হওয়া বর্তমান নাগরিক সমাজকে সচেতন এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটাই হচ্ছে আপনাদের মূল। আপনারা যেটা বললেন সেটাই আমরা বুঝলাম। অসংখ্য ধন্যবাদ দুজনকে আপনাদের। আনন্দ বাবু আপনাকে ধন্যবাদ, গৌতম বাবু আপনাকে নমস্কার। দর্শক বন্ধুরা, ত্রিপুরার রাজনীতি আজ এক জটিল মোড়ে দাঁড়িয়ে। শাসক জোটের ভেতরে টানাপোড়েন যেমন সাধারণ মানুষের মনকে ভারাক্রান্ত করছে, তেমনি পাহাড়ি অঞ্চলে বারবার সৃষ্টি হওয়া উত্তেজনাও উদ্বেগ বাড়াচ্ছে। কিন্তু এই রাজ্য, এই পাহাড়, এই জনজাতি সমতলের মানুষ সংঘাত চায় না, চায় স্থিরতা, উন্নয়ন আর পরস্পরের প্রতি সম্মান। এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলোর কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা সংঘাত নয়, সংলাপ, প্রতিযোগিতা নয়, সহযোগিতা। কারণ রাজনৈতিক উত্তাপ যত বাড়ে উন্নয়নের পথ তত ধীর হয়, আর সেই ক্ষতির বোঝা বহন করতে হয় সাধারণ মানুষকে। তাই আজ উত্তেজনার ভাষা নয়, প্রয়োজন দূরদর্শিতার কথা। রাজ্য রাজনীতির সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।